বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশকে পুরোপুরি বিকল করে দেওয়ার জন্য সব মিলিয়ে 3টা ট্রাম্প কার্ড ক্লিয়ারলি খেলা হচ্ছে। সন্ত্রাসী সংগঠন ইসকনকে সাথে নিয়ে মাইনরিটি ভিকটিম কার্ড, বাংলাদেশের শক্তির জায়গায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি ধ্বংসের নীল নকশা, আদানির বিদ্যুৎ এবং দেশকে বিকল করে দেওয়ার ভারতীয় নীল নকশা। সবগুলো ইস্যুর পেছনের একমাত্র ফুয়েলদাতা হচ্ছে ভারতীয় ইন্টেলিজেন্স র, আর এদের পেছনের শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়া আওয়ামী লীগ, দেশের কিছু নিউজ মিডিয়া। বিশালী চক্র কিভাবে কাজ করে যাচ্ছে, কিভাবে পুরো দেশকে বিকল করে দেওয়ার নীল নকশা বাস্তবায়ন করে যাচ্ছে, এর সবকিছু তুলে আনার চেষ্টা করব আজকের ভিডিওতে। ভিডিও শেষ পর্যন্ত আপনার পুরো ধারণা বদলে যাবে বাংলাদেশকে নিয়ে ভারত থেকে শুরু করে ইসকন পর্যন্ত কি প্ল্যান চলছে। জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন, এন্ড ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এন্ড বেল আইকন ক্লিক করে রাখুন যেন পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায়। আমাকে ফলো করার জন্য ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা টেলিগ্রামে আমাকে ফলো করতে পারেন। সবগুলো লিঙ্কই ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা আপনি এখানে অলরেডি দেখতে পাচ্ছেন। এনজয় করুন পুরো ভিডিওটি। গত 5ই আগস্টে বিপ্লব সফল হয়ে যাওয়ার পর থেকে একের পর এক প্রতিবিপ্লব করে আসছে দেশের ইতিহাসে প্রথম স্বৈরতান্ত্রিক দল আওয়ামী লীগ। শুরুর দিকে সেই বিপ্লব করার জন্য তারা বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করলো। একটা কার্ড একদম কমন ছিল, সেটা ছিল মাইনরিটি কার্ড। সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের আবেগকে পুঁজি করে একের পর এক হিন্দু ধর্মাবলম্বীদের উপর আক্রমণের চেষ্টা চালানো হচ্ছে, এবং সেটা দিয়ে একটা ভয়ঙ্কর প্রেক্ষাপট তৈরি করে দেশের ইমেজ বিদেশের মাটিতে খারাপ করার চেষ্টা করে যাচ্ছে। যে নিউজগুলো ফলো করে প্রচার করেছে দেশের লিডিং কিছু নিউজ পেপার এবং পার্শ্ববর্তী দেশ ভারতের প্রায় সবগুলো নিউজ পেপার। 7ই আগস্ট 2024 দ্য হিন্দু রিপোর্ট করেছে বাংলাদেশ ক্রাইসিস, 10 টেম্পলস অ্যাটাক, হিন্দু মিউজিশিয়ান রাহুল আনন্দ হাউস টর্চার। একই দিন 7ই আগস্ট দ্য প্রিন্ট রিপোর্ট করেছে এন্টি ইন্ডিয়ান, এন্টি হিন্দু মবস অ্যাটাক 400 প্রপার্টিজ অ্যান্ড 20 to 25 টেম্পলস সেজ বাংলাদেশ রাইটস বডি। 9 তারিখ আমাদের দেশীয় মিডিয়া ডেইলি স্টার, যাকে বর্তমান সময়ে মূলত গজব স্টার নামে ডাকা যেতে পারে, নিউজ করেছে 205 ইনসিডেন্টস অফ প্রসিকিউশনস অফ মাইনরিটিজ সিন্স আগস্ট 5 ঐক্য পরিষদ। ডেইলি স্টার নিউজটাকে একইভাবে কভার করেছে তার পরের দিন 10 তারিখ মাইনরিটিজ ফেস 205 অ্যাটাকস আফটার ফল অফ শেখ হাসিনাস গভর্নমেন্ট ইন বাংলাদেশ হিন্দু গ্রুপস। সেপ্টেম্বরের 12 তারিখে সে প্রথম আলো নিউজ করেছে কমিউনাল ভায়োলেন্স, 1068 হাউসেস অ্যান্ড বিজনেস এস্টাবলিশমেন্টস অ্যাটাকড। এই ধরনের নিউজের সংখ্যা এবং বাংলাদেশ এবং ভারতে প্রত্যেকটা লিডিং নিউজ পেপারে একই ধরনের নিউজ বারবার ফলো করে প্রচার করা হয়েছে, যেখানে কয়েকটা শব্দ কমনভাবে উল্লেখ করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় আকারে দেখানো হয়েছে কমিউনাল ভায়োলেন্স। যদিও প্রত্যেকটা ভায়োলেন্সের পেছনের মূল মন্ত্র ছিল মূলত পলিটিক্যাল ভায়োলেন্স। পলিটিক্যাল ভায়োলেন্সকে কমিউনাল ভায়োলেন্সের রূপ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছে বাংলাদেশের বেশ কিছু নিউজ মিডিয়া থেকে পুরো ভারতবর্ষের প্রায় সব মিডিয়া। এবং এখানে একটা জিনিস কমনলি আপনি খুঁজে পাবেন, যেসব শব্দ চয়ন করা হয়েছে তার প্রত্যেকটা প্রান্তে শুধুমাত্র বাংলাদেশকে হ্যায় করার সর্বোচ্চ চেষ্টাই করে যাওয়া হয়েছে। আপনি একটা জিনিস কমনলি খুঁজে পাবেন, ভায়োলেন্স ভায়োলেন্স ভায়োলেন্স, কিন্তু কোথাও আপনি এটা খুঁজে পাবেন না সেখানে মৃত্যুর ঘটনা ঘটেছে কিংবা হত্যার ঘটনা সেভাবে ঘটেছে। অথচ ইন্ডিয়ান মিডিয়াতে ক্লিয়ারলি প্রচার করা হয়েছে বাংলাদেশে হিন্দু জেনোসাইড চলছে। শুধু প্রচার নয়, মিডিয়ার এই ভুল তথ্যগুলোকে কেন্দ্র করে নরেন্দ্র মোদী চলে গিয়েছিলেন জো বাইডেনের কাছে এবং ডোনাল্ড ট্রাম্পের কাছে। এতগুলো নিউজ পেপারের বিশাল এই তথ্যগুলোকে ভুল বলার অন্যতম প্রধান কারণ হচ্ছে পলিটিক্যাল বিশাল ভায়োলেন্সে সব মিলিয়ে যে হিন্দু গণহত্যার কথা বলা হয়েছে সেখানে সব মিলিয়ে মাত্র 9 জন হিন্দু মৃত্যুবরণ করেছেন। 30 অক্টোবর 2024 বিশাল এই ইস্যুকে নিয়ে একটা ইনভেস্টিগেশন প্রকাশ করেছে netronews.com, যার হেডলাইনে ক্লিয়ারলি উল্লেখ করা হয়েছে ক্লেমস অফ সেক্টেরিয়ান মোটিভস ইন 9 হিন্দুস ডেথ ফার্দার আন্ডার স্ক্রুটিনি। 9 হিন্দু হত্যাকাণ্ডে সাম্প্রদায়িক যোগসূত্র থাকার দাবি বিভ্রান্তিকর। নিচের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। এখানে ক্লিয়ারলি উল্লেখ করা হয়েছে কোন হিন্দু কি কারণে হত্যার শিকার হয়েছিল এবং এর পেছনের কারণ কি। উল্লেখ্য 9 হত্যাকাণ্ডের 2 জনের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লেষের অভিযোগ রয়েছে, 3 জন সরাসরি অপরাধমূলক খুনের কারণ, 2 জন মূলত গণসহিংসতা বা মব ভায়োলেন্সের কারণে হত্যার শিকার হয়েছেন, আর বাকি 2 জনের হত্যার কারণ একদম ক্লিয়ার নয়, তবে মিক্সড ইস্যুজ রয়েছে তাদের হত্যার পেছনে। প্রমাণস্বরূপ সব মিলিয়ে মাত্র 9টা হত্যাকে কেন্দ্র করে তারা একটা গণহত্যার রব তুলেছে সারা ফেসবুক থেকে টুইটার পর্যন্ত সব সোশ্যাল মিডিয়াতে, এবং ভারতের প্রধানমন্ত্রী পর্যন্ত সেই রবে ডাক দিয়ে বসে আছেন। দেশের আনরেস্ট এই অবস্থায় পলিটিক্যাল ভায়োলেন্সের মধ্যেই নিজেদের খোলস ছেড়ে সন্ত্রাসী সংগঠন হিসেবে বেরিয়ে এসেছে ইসকনের আসল প্রতিচ্ছবি। 25 অক্টোবর চট্টগ্রামের লালদিঘি মোড়ে বিশাল এক জনসভা হয় ইসকনের নেতৃত্বে। সেই জনসভায় চিন্ময় কুমারের বক্তব্য যতটা না একজন এনজিও প্রধানের মতো, তার চেয়ে বেশি অনেকটাই রাজনৈতিক নেতার মতো। তার বক্তব্যের পুরোটা জুড়ে মূলত বেশিরভাগ অংশই ছিল ইন্ডিয়াকে একটা সেফগার্ড প্রদান করা এবং হিন্দুদের ইন্ডিয়ামুখী করে তোলা। লালদিঘির সেই বক্তব্যের বাইরে গিয়ে যদি 2021 সালের এই বক্তব্যের দিকে তাকান, তাহলে আপনি কিভাবে খণ্ডাবেন চিন্ময় কুমারকে? সেই 72-এর সংবিধান ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র
জাতীয়তাবাদের ভিত্তিতে প্রতিষ্ঠিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই বাংলাদেশ গড়েছেন, সেই বাংলাদেশের হাল ধরেছেন জননেত্রী মাননীয় শেখ হাসিনা। ইসকন যে আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়, ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য। এই এক বক্তব্যে চিন্ময় কুমার দাস ৭২ সংবিধানে ফেরত যাওয়ার কথা বলেছেন, যে সংবিধান বাংলাদেশের ইতিহাসে প্রথম স্বৈরশাসকের জন্ম দিয়েছিল। একইভাবে তিনি বাংলাদেশকে নয়, পুরো হিন্দু সমাজকে শেখ হাসিনামুখী করে তোলার সরাসরি বক্তব্য দিয়েছেন। এনজিও প্রধান হলেও সেই একই বক্তব্যে তিনি মূলত পুরোটা জুড়ে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, যেটা কোনোভাবেই তার সাথে যায় না, যা প্রমাণ করে তিনি সরাসরি স্বৈরশাসন চান, একনায়কতন্ত্র চান এবং শেখ হাসিনার গোলাম হয়ে থাকতে চান বাংলাদেশের মাটিতে। ঠিক একইভাবে আরেক বক্তব্যে তিনি সরাসরি প্রশ্ন করে বসেছেন, বাংলাদেশের সাধারণ জনগণ এবং হিন্দুরা কেন ভারতের বর্ডারে যায়। আজকে অনেকে সীমান্তে দুজন হিন্দু মারা গিয়েছে, এই জন্য মায়া দরদ দেখাচ্ছে, ইন্ডিয়ার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তো আমি বলতে চাই, তারা কেন সীমান্তে গিয়েছে আগে ওইটা খুঁজে নিন। তারা কেন বিএসএফ এর পুলিশে মরতে গিয়েছে, কারণ এখানে বেঁচে থাকা তাদের জন্য একটা জীবন মৃত্যুর প্রহসন ছাড়ার কিছুই নয়। কিন্তু চিন্ময় কুমার দাস এই প্রশ্ন কখনোই করেননি, সীমান্তে যাওয়ার পর সাধারণ মানুষের উপর ভারত কেন গুলি ছোড়ে। ভারত যখন গুলি ছোড়ে তখন তারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো কিছুই বিবেচনা করে ছোড়ে না। প্রত্যেকটা মানুষের উপর তারা গুলি ছোড়ে এবং ৫৩ বছর ধরে ভারত একই কাজ বারবার করে আসছে। যে প্রশ্ন করা উচিত ছিল চিন্ময় কুমার দাস সেটা কখনো করেননি, করেছেন হিন্দুরা এখানে আনসেফ ফিল করছে বলে ভারতের সীমান্তে পাড়ি জমাচ্ছে। এরপরেও যদি কেউ মনে করেন চিন্ময় কুমার দাস শুধুমাত্র বাংলাদেশের এজেন্ডা সার্ভ করে যাচ্ছেন, তাহলে আপনি নিশ্চিতভাবে বড় ধরনের ভুলের মধ্যে রয়েছেন। চিন্ময় কুমার দাস সরাসরি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য হিন্দু সম্প্রদায়কে সিরিয়াস মোটিভেট করে যাচ্ছেন এবং তাদেরকে পুঁজি করে দেশের ভেতরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে যাচ্ছেন। যখন একজন মানুষ ঠিক এভাবে একটা দেশের বিরুদ্ধে লেগে যায় দেশের ভেতরে থেকেই, তবে সেই দেশের মানুষ হিসেবে তিনি কখনো দেশের সম্পদে পরিণত হতে পারেন না, বরং তিনি সিরিয়াস আকারের দেশদ্রোহী হয়ে গেছেন। এবং চিন্ময় কুমার দাস গত দীর্ঘ সময় জুড়ে ঠিক একই কাজ করে এসেছেন হিন্দু যত সমাবেশ রয়েছে তার প্রত্যেকটা প্রান্তে। আর আজকের দিনে আপনি সেই বিষ ভাস্প দেখতে পাচ্ছেন টুইটার থেকে শুরু করে ফেসবুক, প্রত্যেকটা প্রান্তে একটা পলিটিক্যাল ভায়োলেন্সকে একটা রিলিজিয়াস ভায়োলেন্সের রূপ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এবং তার পুষ্য আইটি সেল সরাসরি ইন্ডিয়ান মিলিটারিকে আমন্ত্রণ জানাচ্ছে বাংলাদেশ ইনভেড করার জন্য। এরপরও যদি কারো মনে হয় চিন্ময় কুমার দাস একজন সনাতন ধর্মাবলম্বী এবং সাধারণ একজন নাগরিক বাংলাদেশের, তবে আপনি এখনো ঘুমের মধ্যেই রয়েছেন, কারণ চিন্ময় কুমার দাস সরাসরি ইন্ডিয়ান এজেন্ডা সার্ভ করে যাচ্ছেন এবং রয়্যাল এজেন্ট হয়ে সরাসরি কাজ করে যাচ্ছে। বাংলাদেশের স্বার্থবিরোধী প্রত্যেকটা প্রান্তে তিনি কাজ করে যাচ্ছেন এবং তার সাথে একইভাবে কিভাবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো পর্যন্ত একই টেবিলে কাজ করে যাচ্ছে, এটা আমার সিরিয়াস প্রশ্ন। যে ইসকনকে দেখানো হচ্ছে বারবার হিন্দু ধর্মাবলম্বীদের রিপ্রেজেন্টেটিভ, সেই ইসকন সত্যিকার অর্থে কখনোই হিন্দু ধর্মাবলম্বীদের রিপ্রেজেন্টেটিভ ছিল না। গত পরশুদিন এই ইস্যুটা নিয়ে আমি একটা পোলের আয়োজন করি, যেখানে ২০,০০০-এর বেশি মানুষ ভোট দিয়েছেন, যাদের মধ্যে প্রায় ৬০% মানুষ সরাসরি মনে করেন ইসকন হিন্দু ধর্মকে রিপ্রেজেন্ট করে না। মাত্র ১৪% মানুষ মনে করে যাচ্ছেন ইসকন হিন্দু ধর্মের রিপ্রেজেন্টেটিভ। ঠিক একইভাবে প্রায় ২৬% মানুষ এখনও মনে করে যাচ্ছে ইসকনের কর্মকাণ্ড সরাসরি বিভ্রান্তিমূলক। তারা অ্যাকচুয়ালি কি সার্ভ করে যাচ্ছে ২৬% মানুষ এখনও ক্লিয়ারলি জানেই না। এখানে কাদের ভোট সঠিক, কাদের ভোট ভুল কিংবা কারা দ্বিধাদ্বন্দ্বে রয়েছে সেটা কোনো বিতর্কের বিষয় নয়, বরং প্রশ্ন জাগার বিষয় এই জায়গাটা যে ইসকন যদি সত্যিকার অর্থে হিন্দু ধর্মাবলম্বীদের সিরিয়াস রিপ্রেজেন্টেটিভ হতো, তবে ১০০০ বছর পুরনো হিন্দু ধর্ম ডেফিনেটলি ভালোভাবেই জানতো ইসকন কি, কারা এবং কাদের জন্য কাজ করে। বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান একজন রিপ্রেজেন্টেটিভ রয়েছেন, যিনি হচ্ছেন গোবিন্দ প্রামাণিক, যাকে সম্ভবত সবাই চিনেন। সেই গোবিন্দ প্রামাণিক সরাসরি উল্লেখ করেছেন মূলধারার হিন্দু ধর্মের যে চর্চা রয়েছে সেটা থেকে অনেক দূরে রয়েছে ইসকন, এবং ব্যক্তিগতভাবে তিনি কোনোভাবে ইসকনের সমর্থকও নয় এবং তাদের সাথে তার কোনো কানেকশন নেই। বলতে চাই যে আমি ইসকনের কোনো সদস্যও না এবং ইসকনের কোনো আদর্শের সঙ্গে আমি একমত না। বৈদিক মতাদর্শ, তরাতরিত মতাদর্শ, আমাদের যে হিন্দু ধর্মীয় যে বিধিবিধান, এটার কোনোটার সঙ্গে অনেক পার্থক্য, যে পার্থক্যের কারণে আমরা হলো মূল ধারার যে বিষয়টা সেটাই, তারা শুধুমাত্র কৃষ্ণকে নিয়ে
চর্চা করে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ পরিষদের চেয়ারম্যান বাবু বিজন কান্তি সরকার ঠিক একইভাবে ইসকনের সমালোচনা করেছেন কিছুদিন আগেই, যেখানে তিনি সরাসরি বলেছেন ইসকনের থাকার কথা ছিল মন্দিরে, কিন্তু তারা কেন বেরিয়ে এসেছেন। দেশে হিন্দুদের যদি সত্যিকার অর্থে নির্যাতন এবং নিষ্পেষণের শিকার হতো, তবে হিন্দুদের হয়ে কথা বলার জন্য এবং তাদের দাবি আদায় করার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্ট অবশ্যই মাঠে ছিল। এই যে ইসকন নামে একটা সংস্থা, তাদের তো মন্দিরই থাকাই উচিত ছিল, তারা কেন বাইরে আসবে? আমরা কি মরে গেছি? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে অধিকারের জন্য, ছাত্ররা আছে, এখানে হিন্দু ছাত্র আছে, মেঘের মতো ছাত্র আছে, তারা তো আসছে না। লাল দিঘির ময়দানে লক্ষ লক্ষ লোকের সমাবেশ করে বাকি জনগণকে বিভ্রান্ত করার কি দরকার? একইভাবে বিভিন্ন সময় বাংলাদেশে ভারতীয় বিভিন্ন ধরনের ব্লগার এবং সাংবাদিকরা এসেছেন, তারা রিয়েল লাইফ সব স্টোরি দেখে গেছেন, যার মধ্যে অন্যতম একটা হচ্ছে তন্ময়ের তৈরি করা এই ভিডিওটি, যেখানে আপনি ক্লিয়ারলি শুনতে পান তার সরাসরি প্রশ্নে একজন বাংলাদেশি হিন্দু সরাসরি কি জবাব দিয়েছিলেন এবং কিভাবে তিনি তার মাতৃভূমিকে ডিফেন্ড করেছেন এবং বলেছেন এখানে তিনি আসলে ভালো আছেন কিনা। एक तो इंडिया में ये चलता है कि हिंदू यहाँ सुरक्षित महसूस नहीं कर रहे हैं। इट्स रॉन्ग, ये ठीक नहीं है, ये ठीक नहीं है। देखिए आपके देश में भी थोड़ा थोड़ा इंसिडेंट होता है, नहीं होता है क्या? कश्मीर में होता है, थोड़ी देर पहले पास बंगाल में एक लड़की के साथ भी हुआ था, मौमिता सरकार, वो भी तो हिंदू था। तो हिंदू आपका आत्मा के जब से हिंदू के साथ होता है तो कि मुसलमान के साथ नहीं होता? होता है। हमारे देश में सर होता है, सबके साथ ही होता है। हिंदू के साथ हुआ था, मुसलमान के साथ हुआ था। आपको कभी लगता है कि बांग्लादेश छोड़ देना चाहिए? नहीं लगता कि वो छोड़ के इंडिया चले जाएं? वाई? इंडिया में क्या है इस देश को मुल्क को छोड़ के हम चले जाएं? इंडिया में जाके करेंगे क्या? आपका काम धंधा सब यहीं है? सब धंधा यह है। वहाँ पर जाएंगे हम रोहिंगा हो जाएगा। जो रोहिंगा का हालत है इंडिया जगह हम वो भी होंगे। बांग्लादेश से मोहब्बत करते हैं आप करते हैं मोहब्बत? ऑब्वियसली, इसमें मदरलैंड, वाई नॉट? क्यों नहीं करेंगे? आप आपका देश से नहीं करते हैं मोहब्बत? बहुत मोहब्बत करते हम भी करते हैं। সেই একই জায়গায় ইসকন যে শেখ হাসিনার তৈরি করা একটা দল, যাকে অর্থ থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করে শেখ হাসিনা নিজেই তৈরি করে দিয়েছেন, ছাত্রলীগের মতো করে একটা দল তিনি সাজিয়ে গেছেন, সেটা গোবিন্দ প্রামাণিক খুব ক্লিয়ার করেই বলেছিলেন। শেখ হাসিনা ওই মুসলিম বাদ দিয়ে বাকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের নিয়ে আলাদা একটা টিম তৈরি করে, ওই ছাত্রলীগ যুবলীগের মতো একটা লীগ। তাদের দায়িত্ব ছিল এবং তাদেরকে শেখ হাসিনা নিজেও বলেছে যে জেনে দেখবেন নিমভৌমিক দেবেশ ভট্টাচার্যকে তাদের এই দল গঠন করে দিয়েছি আমি, এবং টাকা পয়সা দিয়েই আমি তাদের হেল্প করি। তার মানে তাদের টাকা পয়সায়, শেখ হাসিনার টাকা পয়সায় এই দলটা চলে। যে কারণে আজকের দিনে শেখ হাসিনার পতনের পর শেখ হাসিনার জন্য সবচেয়ে বেশি লড়াই করে যাচ্ছে মূলত ইসকন। কোনো হিন্দু যদি আজকের দিনে এটা ভেবে থাকেন যে ইসকন হিন্দুদের জন্য লড়াই করে যাচ্ছে, তবে তারা সত্যিকার অর্থে ভুলের মধ্যে রয়েছেন। ইসকনের মূল এজেন্ডা কখনোই হিন্দু নয়, বরং ইসকনের মূল এজেন্ডা হচ্ছে ভারত। ইসকনের মূল টার্গেট বাংলাদেশে হিন্দু ধর্মকে রক্ষা করা নয়, বরং ইসকনের মূল টার্গেট বাংলাদেশে হচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতায় ধরে রাখা। রাজনৈতিক বক্তব্য প্রদান, রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রদান, জাতীয় পতাকার অবমাননা সহ স্বৈরাচারকে সমর্থন করার কারণে যখন সরাসরি প্রশ্নবিদ্ধ হয়েছে ইসকন, সাধারণ মানুষ খুব স্বাভাবিকভাবেই তাদেরকেও নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কাতারেই দেখেছে এবং তাদেরকেও সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদেরকে ঠিক এভাবে আখ্যা দেওয়া শুরু করেছে, তখন তাদের এটা খুব গায়ে লেগেছে, যার প্রতিবাদে চট্টগ্রামের হাজারীগলিতে এক ব্যবসায়ীকে টার্গেট করে পুরো মার্কেটে বিশাল তাণ্ডব চালায় এবং সেই পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে পুলিশের উপর তারা অ্যাসিড নিক্ষেপ করে। এতে সরাসরি 12 পুলিশ সিরিয়াসলি আহত হয়ে যান। ফলাফল এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ করতে বাধ্য হয় এবং সেনাবাহিনীর হস্তক্ষেপে শেষ পর্যন্ত প্রায় 80 জনকে গ্রেপ্তার করা হয়। এতগুলো ঘটনার পর আপনি যদি পেছনের দিকে আরও একটু স্ট্রংলি তাকান, তাহলে আপনি খুঁজে পাবেন ইসকনের ফান্ডিং এর পেছনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ভারত। ভারতের অর্থে পরিচালিত ইসকন সরাসরি ভারতের এজেন্ডা সার্ভ করে যাচ্ছে বাংলাদেশে, এবং প্রত্যেকটা পয়েন্টে তারা ভারতের পক্ষে যতটা লড়ে যাচ্ছে ততটাই বাংলাদেশ বিরোধী হয়ে কাজ করে যাচ্ছে। এটা আপনাকে ক্লিয়ারলি সাইন দিচ্ছে তারা রয়ের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে এবং রয়ের পেইড এজেন্ট হিসেবে বাংলাদেশে দীর্ঘ সময় ধরে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যে কারণে স্বৈরাচার সরকারের পতনে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যতটা দুর্বল হয়েছে, ততটাই শক্তিশালী হিসেবে নিজেদের পরিচয় প্রদান করে যাচ্ছে ইসকন, এবং সনাতন ধর্মাবলম্বীর ব্যানারে নিজেদেরকে মূলত বাংলাদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী হিসেবে প্রমাণ করে যাচ্ছে প্রতিটা পদে পদে।
এবার আপনি একে একে মিলিয়ে নেন ইসকন কতগুলো অপরাধ করেছে এবং সেই অপরাধের কারণে কেন ইসকনকে নিষিদ্ধ করা হবে না সেই প্রশ্ন সবচেয়ে বড় হয়ে গেছে। একটা একটা করে মেলানো শুরু করুন। প্রথমত, একটা এনজিও হিসেবে রেজিস্টার্ড হওয়া ইসকন কখনোই কোনোভাবে কোনো রাজনৈতিক কার্যক্রমে জড়াতে পারে না এবং সেটা ইসকন খুব ক্লিয়ারলি করে যাচ্ছে। দেশে এমন হাজারো এনজিও রয়েছে যারা কোনো রাজনৈতিক কার্যকলাপে জড়িয়ে নেই। বিশেষ করে যদি বলি খ্রিস্টান মিশনারি পর্যন্ত বাংলাদেশে রয়েছে, কিন্তু তারাও কোনোদিন কোনো রাজনৈতিক কার্যকলাপে জড়ায়নি, কিন্তু ইসকন সরাসরি জড়িয়েছে। যার মানে হচ্ছে ইসকন সরাসরি তার রেজিস্ট্রেশনের যে শর্ত রয়েছে সেটা ভঙ্গ করেছে এবং বাংলাদেশের আইন ভঙ্গ করেছে। চিন্ময় কুমার দাস ইসকনের ব্যানারে সাধারণ হিন্দু সমাজের ভেতরে মিশে গিয়েছেন এবং সেখানে মূলত তিনি শেখ হাসিনার পক্ষে ভোট ধরে রাখার জন্য পুরো হিন্দু সম্প্রদায়কে এমনভাবে মোটিভেট করেছেন যে তারা যেন এটা ভাবতে বসেছে একসময় যে শেখ হাসিনা ছাড়া হিন্দু সমাজের আর কোনো অভিভাবক নেই। বিশ্বাস করেন আর নাই করেন, সাধারণ হিন্দু সমাজের সরলপ্রেমী মানুষগুলো চিন্ময় কুমার দাসের কথায় এতটাই মোটিভেটেড হয়েছেন, এখন তারা ভাবতে বসেছেন শেখ হাসিনা না থাকলে তাদের আর কোনো উপায় নেই। যার ফলে আজকের দিনে শেখ হাসিনার পতনের পর ইসকন যত ধরনের ডাক দিচ্ছে তত ডাকেই মূলত হিন্দু সমাজ গড়ে মাঠে নেমে যাচ্ছে। তৃতীয়ত, সাধারণ হিন্দু সমাজের কাছে চিন্ময় কুমার দাস সীমান্ত হত্যাকে এমনভাবে উপস্থাপন করেছেন কিংবা তার কথার জাদুতে তিনি এমনভাবে মোটিভেট করার চেষ্টা করেছেন যে হিন্দু সমাজের মানুষ ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে, কারণ বাংলাদেশে তাদের জন্য বসবাসের অনিরাপদ অবস্থান তৈরি হয়ে গেছে। কিন্তু চিন্ময় কুমার দাস কখনোই হিন্দু সমাজকে এটা বলেননি সীমান্ত হত্যার প্রায় 95%-এরও বেশি সাধারণ মানুষ মুসলিম বাংলাদেশি। এখানেও চিন্ময় কুমার দাস একটা শীতল খেলা খেলে গেছেন, যেখানে সাধারণ বাংলাদেশি হিন্দুদের বাংলাদেশ বিদ্বেষী এবং ভারতপ্রেমী করে তোলার চেষ্টা করে গেছেন। চট্টগ্রামের হাজারীগুলিতে ইসকনের নেতৃত্বে যে হামলা হয়েছে সেই হামলায় সরাসরি পুলিশের উপর অ্যাসিড নিক্ষেপ করে ইসকন প্রমাণ করেছে তারা সন্ত্রাসী গ্রুপে পরিণত হয়েছে। এর চেয়েও ভয়ঙ্কর অভিযোগ হচ্ছে ইসকন সরাসরি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে কানেক্টেড রয়েছে, যা বাংলাদেশের আইনত সিরিয়াসলি দণ্ডনীয় অপরাধ। অক্টোবরের 5 তারিখ থেকে যখন স্বৈরাচারের পতন হয়ে গেছে তখন থেকে আপনি কমনলি একটা জিনিস দেখেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি আরএমজি ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের অ্যাটাক হচ্ছে এবং প্ল্যান মাফিক সেই অ্যাটাকগুলো এতটাই অর্গানাইজডভাবে হয়েছে যে প্রত্যেকটা অ্যাটাকের পেছনে ছাত্রলীগ টানা কাজ করে গিয়েছে। আরএমজি ইন্ডাস্ট্রির ভেতরের খবরগুলো মূলত ছাত্রলীগের কাছে পাস করার জন্য পেছন থেকে সম্ভবত কাজ করে গিয়েছে ক্লিয়ারলি ভারতীয় উচ্চপদস্থ কর্মকর্তারা, যারা এই মুহূর্তে গার্মেন্টস ইন্ডাস্ট্রির উচ্চ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। এবং এরপর আপনি দেখেছেন যে গাজীপুর সাভার থেকে শুরু করে উত্তরা মিরপুর এমন কোনো জায়গা নেই যেখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অ্যাটাক হয়নি এবং অনিয়মিত বিভিন্ন ধরনের অ্যাটাক তারা করে গেছে। এবং সর্বশেষ আমরা দেখেছি যে সেনাবাহিনীর গাড়িতে পর্যন্ত আগুন দেওয়া হয়েছে এবং ফায়ার পর্যন্ত করা হয়েছে। এর আলটিমেট মিনিংস হচ্ছে আমাদের এই বিশাল ইন্ডাস্ট্রিকে তারা ধ্বংস করে দিতে চায় এবং যদি এটা ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের ইকোনমি সিরিয়াসলি লুজার হবে এবং মানুষের পকেটে টাকা কমবে, দেশ অস্থিতিশীল হবে এবং মানুষ রাস্তা থেকে নামবে উঠবে না, যার সুযোগ নিতে চায় বিগত স্বৈরাচার। একইভাবে একই ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার জন্য মূলত এনার্জি সোর্সকে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। আলটিমেটলি আদানের বিদ্যুৎ, যে বিদ্যুতের বকেয়া হয়ে গেছে প্রায় $800 মিলিয়ন, কিন্তু এই বকেয়া বিগত সরকার করে গিয়েছে, কিন্তু দায় চাপানো হচ্ছে এই সরকারের উপর এবং ধমকি দেওয়া হচ্ছে বিদ্যুৎ বন্ধ করে দেবে। গেস হোয়াট, যদি বিদ্যুৎ বন্ধ করে দেয় তাহলে আমাদের আসলে ক্ষতিটা কী হবে? সবচেয়ে বড় ক্ষতি হবে আরএমজি ইন্ডাস্ট্রি ধ্বংস হওয়ার পথে যাবে, কারণ হচ্ছে এখানে বিদ্যুৎ যদি না হয় তাহলে উৎপাদন কমে যাবে, উৎপাদন কমলে অর্ডারগুলো বন্ধ হয়ে যাবে এবং সেই অর্ডার মূলত চলে যাবে হচ্ছে ইন্ডিয়াতে। আলটিমেটলি এটা রুটমাফিক একটা প্ল্যান করা হচ্ছে যে আরএমজি ইন্ডাস্ট্রি, এনার্জি ইন্ডাস্ট্রি এবং আমাদের বিশাল মাইনরিটিকে কাজে লাগিয়ে পুরো দেশটাকে মূলত কার্যত অকার্যকর করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এর ফলে যত ধরনের সুবিধা রয়েছে তার সবগুলো সুবিধা মূলত ভারত আদায় করে নেবে এবং ইসকন থেকে শুরু করে যত মাইনরিটি রয়েছে তাদের ট্রাম্প কার্ড হিসেবে এখানে ব্যবহার করা হচ্ছে আর ব্যবহার করে মূলত দেশকে অচল করে দেওয়ার সব পায়তারা তারা এখানে করে যাচ্ছে। আজকের দিনের ইসকনকে আপনি হয়তো ছোট করে দেখতে পাচ্ছেন কিংবা আপনার কাছে মনে হচ্ছে যে ইসকন তেমন বড় কোনো ইস্যু নয়, কিন্তু বাস্তবতা হচ্ছে ইসকন সিরিয়াসলি অনেক বড় ইস্যু হতে যাচ্ছে। এর পেছনের বেশ কিছু কারণ রয়েছে। ইসকন সিরিয়াসলি লবি মেনটেন করে এবং সেই লবিংয়ের সবচেয়ে বড় জায়গাটা মূলত ইন্ডিয়ান পার্লামেন্ট। ইন্ডিয়ান পার্লামেন্টের সবচেয়ে বেশি অংশের পার্লামেন্ট মেম্বারদেরকেই তারা তাদের বগল দাবা করতে পেরেছে। একইভাবে ইসকনের লবিং রয়েছে আমেরিকান পার্লামেন্টেও। আপনি গেস করেন এই ধরনের আরেকটা সংস্থা পৃথিবীতে রয়েছে যারা একটা লবিং করে একটা দেশকে পর্যন্ত অচল করে দেওয়ার প্ল্যান করেছে এবং সেটা কি? ইয়েস, এইপেক পৃথিবীতে একই ধরনের লবিং করে যাচ্ছে, যেটা মূলত আমেরিকান পার্লামেন্টে তাদের লবিং এবং আজকে লাস্ট ইলেকশনে পর্যন্ত তারা 360 জন
পার্লামেন্ট মেম্বারকে নিজেদের বগলদাবা করে নিয়েছে। এতে কি হয়েছে? আলটিমেটলি আমেরিকান পার্লামেন্টে ইসরায়েল বিরোধী যে কোনো ধরনের বিল উত্থাপন হবে সেটা পাশ হবে না। প্রো ইসরায়েলি প্রত্যেকটা বিল সেখানে পাশ হয়ে যাবে। এর মিনিংস হচ্ছে ইসরায়েল যে কোনো ধরনের আমেরিকান সহায়তা খুব সহজে আদায় করে নেবে এবং তার পার্শ্ববর্তী প্রত্যেকটা দেশের উপর তারা টর্চার করে যাবে। একই পথে হেঁটে যাচ্ছে ইসকন, যে ইসকন মূলত ইন্ডিয়ান এবং আমেরিকা দুটো লবিতে সমানভাবে কাজ করে যাচ্ছে এবং আমাদের জন্য বিপদটা এই জায়গায় সবচেয়ে বড়। ইন্ডিয়ান পার্লামেন্টের যদি পুরো লবি পায় তাহলে যে কোনো সময় আপনি দেখতে পাবেন যে বাংলাদেশের কোনো অংশে তারা অ্যাটাক করার প্ল্যান করে যাচ্ছে, কারণ পার্লামেন্ট থেকে তারা অনুমতি আদায় করে নিতে পারবে। এইপেকের মতো করে ইসকন যেভাবে অর্গানাইজড হইতে এগুচ্ছে, ঠিক একইভাবে আমাদেরকে এই মুহূর্তের সময় ইসকনকে বন্ধ করে দেওয়ার, ইসকনের যে কোনো কার্যক্রম এখানে নিষিদ্ধ করার অন্যতম প্রধান কারণ হচ্ছে ইসকন অলরেডি টেরোরিজমে ইনভলভ হয়ে গেছে, যার অন্যতম প্রধান উদাহরণ হচ্ছে পুলিশের উপর অ্যাসিড নিক্ষেপ। এবং এটা এই মুহূর্তে করা উচিত। ইসকনকে ব্যান করার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হয়ে গেছে। আমরা যদি ডজন খানেক কথিত ইসলামী গোষ্ঠীকে ব্যান করে দিতে পারি তাহলে ইসকনকে কেন ব্যান করা যাবে না? একইভাবে এই ইসকন সিঙ্গাপুর এবং কাজাখস্তানে ব্যান হয়ে আছে। সো একটা টেরোরিস্ট অর্গানাইজেশনকে ব্যান করা সত্যিকার অর্থে তেমন কোনো বড় ব্যাপার নয়। এটা এখন রাইট টাইম রাইট চয়েস হয়ে গেছে এবং আমাদের এটা করতে হবে। শেষ দিকে এসে শুধু এইটুকু বলতে পারি, এই ভিডিও দেখার পর অনেক হিন্দু আমাকে সিরিয়াসলি এক্সট্রিমিস্ট আকারে ধারণ করবেন এবং তারা মনে করবেন যে আমি সিরিয়াস আকারের একটা এক্সট্রিমিস্ট এবং যার কারণে ইসকনের বিরুদ্ধে এত সব স্ট্রং কথা বলে যাচ্ছি। বাস্তবতা হচ্ছে আমি যা বলে যাচ্ছি তার প্রত্যেকটাই ডেটা সমৃদ্ধ এবং বাস্তব কথা। আপনি যদি পারেন তাহলে ঠিক একইভাবে এগুলোকে ডিফেন্ড করে দেখান এবং আমাকে প্রমাণ করে দেন আমি ভুল কিছু বলেছি। একইভাবে অনেক হিন্দু হয়তো এই প্রশ্ন করে তুলবেন যে জামাত থেকে শুরু করে অনেক ইসলামিক দল রয়েছে যারা এই মুহূর্তে দেশে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তাদেরকে আমি কিভাবে মূল্যায়ন করব? সহজ এবং সোজাসাপটা একটা উত্তর, তারা সবাই রাজনৈতিক দল, কেউ এনজিও নয়। যদি ইসকন রাজনৈতিক দল হতো সেটার বক্তব্য ভিন্ন হতো, কিন্তু ইসকন একটা এনজিও এবং চ্যারিটি ফার্ম হিসেবে বাংলাদেশে রেজিস্টার্ড হয়েছে এবং সেই কার্যক্রমের বাইরে গিয়ে যখন পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে ইন হয়েছে তখন এটা সিরিয়াস আকারের ম্যাটার হয়ে দাঁড়িয়েছে এবং দেশদ্রোহী এই কারণেই হয়েছে এবং এটা সে করতে পারে না। জাস্ট লজিক্যাল পয়েন্টগুলো আপনাদের বুঝতে হবে কেন ইসকন ঠিক নেই এবং কেন ইসকনের বিরুদ্ধে এই মুহূর্তে কথা বলা সবচেয়ে ইম্পর্ট্যান্ট হয়ে গেছে। কারণ ইসকন দেশদ্রোহী কাজ করে যাচ্ছে, অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে, সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার সর্বোচ্চ পায় তারা করে যাচ্ছে এবং এটা প্রমাণ। দেশের সব মুসলিম যেমন তথাকথিত ইসলামিক রাজনৈতিক দলগুলোকে সমর্থন করে না, ঠিক একইভাবে সব হিন্দু ইসকনকে সমর্থন করে না। মৌলিক ধারাগুলোতে বিশাল ব্যবধান রয়েছে এবং ইসকন সিরিয়াস আকারে টেরোরিজম অ্যাক্ট করে গেছে অলরেডি এবং এটার বিরুদ্ধে ব্যবস্থা এই মুহূর্তে নেওয়াটা সবচেয়ে জরুরি হয়ে গেছে। সো আশা করি এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং আপনার যত কথা রয়েছে আমার কাছে পৌঁছানোর জন্য ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা টেলিগ্রামে কানেক্টেড হয়ে যেতে পারেন এবং আপনার মূল্যবান মতামত আমার কাছে পৌঁছাতে ইমেলও ব্যবহার করতে পারেন। এই যে করুন পরের যে কোনো একটা ভিডিও, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।